মনে হয় যেন মৃত্যু খুব নিকটে চলে আসছে। শুধু যে ভয় তা না, এটা সত্য কথার মতোই হয়ে যাচ্ছে আর কি। তো আজকে তা নিয়েই আপনাদের সামনে কিছু আলোচনা করব যে ব্রেস্ট ক্যান্সার কতটা ঝুঁকি, বা এটা হলে আমাদের করণীয় কি, বা পূর্বে থেকেই আমরা এটা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার রোজিনা আক্তার নীলু, কনসালটেন্ট কিউর পয়েন্ট। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবো তা হচ্ছে মহিলাদের ব্রেস্ট ক্যান্সার। আসলে ক্যান্সার শব্দটা শুনতেই খুব একটা ভয় আতঙ্ক মনের মধ্যে চলে আসে। না হওয়ার জন্য কি করতে পারি, তো সে নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করছি। প্রথমে আসি আমরা পরিসংখ্যান কি বলছে ব্রেস্ট ক্যান্সার নিয়ে, যে ওয়ার্ল্ডে প্রতি 8 জন নারীর মধ্যে 1 জন নারী ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। যে শুধু নারী হচ্ছে তা না, পুরুষরাও এই রোগে আক্রান্ত হচ্ছে এবং বাংলাদেশে এর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আন্তর্জাতিক সংস্থা IARCর হিসেব অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর 13,000-এরও বেশি নারী নতুন করে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। তাহলে এবং ব্রেস্ট ক্যান্সারে মারা যাচ্ছেন 6,783 জন নারী প্রতি বছর, এবং 19% হচ্ছে নারী ব্রেস্ট ক্যান্সারে ভুগে থাকেন। তার মধ্যে নারী পুরুষ মিলিয়ে 8.3% ভোগেন ব্রেস্ট ক্যান্সারে। এখন আপনি ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিতে আছেন কিনা কিভাবে বুঝবেন? এই যে এতগুলো সমস্যা, মৃত্যু পর্যন্ত আমরা চলে যাচ্ছি, তাহলে আমরা ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিতে কিভাবে বুঝে নিব যে আমি একজন ব্রেস্ট ক্যান্সারের রোগী কিনা, আমি ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিতে আছি কিনা? যেমন মায়ের দিক থেকে যদি ব্রেস্ট ক্যান্সারে থেকে থাকে, কারো ইতিহাস থেকে থাকে, আমরা যেমন ট্রিটমেন্ট করতে গেলে ডক্টররা রোগীর কেস টেকিং নিই, তার ফ্যামিলি হিস্ট্রি নিই। এই কারণেই তার ফ্যামিলি হিস্ট্রিটা নেওয়া হয়, যে তার ফ্যামিলির কারো আছে কিনা, মা, নানি, খালা, এই ধরনের কারো যদি ব্রেস্ট ক্যান্সার থেকে থাকে, তাহলে একজন নারী ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি সম্ভাবনা আরও বেশি বেড়ে যায় তার, যে সে জিনগতভাবেই পেতে পারে, জন্মগতভাবে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি তার বেড়ে যায়। তারপর আসেন হরমোন প্রতিস্থাপন। এখানে হরমোন প্রতিস্থাপন বলতে আমরা যেটা বুঝিয়েছি, যে হরমোন প্রতিস্থাপন যে জন্ম নিয়ন্ত্রণ যে ফিলটা আমরা খেয়ে থাকি, তো এই ফিলটা যদি আপনি ডাক্তারের পরামর্শ ছাড়া বা কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়া দিনের পর দিন খেয়ে যাচ্ছেন, হরমোনটাকে প্রতিস্থাপন করতেছেন, বাধা দিচ্ছেন, 10 বছরের বেশি যদি একটানা খেয়ে থাকেন, সেক্ষেত্রেও আপনার ব্রেস্ট ক্যান্সারের জন্য একটা কারণ হয়ে সেটা দাঁড়ায়, এটা একটা রিস্ক ফ্যাক্টর হয়ে যাচ্ছে। কারো কারো জিনগত মিউটেশনের কারণেও সে তার ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তারপরে আসছেন ওভারওয়েট, ওজন বৃদ্ধি, যাদের অতিরিক্ত ওজন। তারপরে হচ্ছে মদ্যপানের নেশা আছে, ধূমপানের নেশা আছে। যদিও আমাদের দেশে মদ ধূমপান মেয়েদের ক্ষেত্রে এটা খুবই কম, এটা আমাদের জন্য একটা সৌভাগ্য, তারপরেও এর কোয়ান্টিটি দিন দিন এখন বাড়তেছে। এই অভ্যাসগুলো যাদের আছে ওভারওয়েটের সাথে, তাদের জন্য ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিটা অনেক বেশি বেড়ে যাচ্ছে। এখন আসেন আমরা কিভাবে এটাকে শনাক্ত করব। যদি প্রাথমিক পর্যায়ে ব্রেস্ট ক্যান্সার শনাক্ত হয়, তাহলে প্রাথমিক চিকিৎসার মাধ্যমে এটা পরিপূর্ণ কিউর হওয়া পসিবল। এখন শনাক্তটা কিভাবে করবেন? প্রাথমিক পর্যায়ে আপনি যদি নিজে নিজে একটু দেখেন আপনার ব্রেস্টে কোনো প্রবলেম ফিল আছে কিনা, সাথে সাথে আপনি চিকিৎসকের শরণাপন্ন হন, পরীক্ষা নিরীক্ষা ধরা পড়ে আপনার কোনো একটু সামান্য প্রবলেমের দিকে আপনি যাচ্ছেন, তাহলে সেই চিকিৎসায় আপনি প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলেই আপনি সুস্থতার দিকে যাবেন এবং সুস্থ হবেন 100%। আর্লি পিরিয়ড, এখন আর্লি পিরিয়ডেও একটা প্রবলেম হয়ে দাঁড়ায়। একটা মেয়ের 12 বছরের পরে যে সে পিরিয়ড হবে স্বাভাবিক রুলস অনুযায়ী, তো 12 বছরের পূর্বেই যদি কারো পিরিয়ড হয়ে যায় এবং 55 বছরের পরে তার মেনোপজ না হয়, দেন আর্লি পিরিয়ড এবং লেট মেনোপজ, এই দুইটা কারণও আপনার ব্রেস্ট ক্যান্সারের জন্য একটা কারণ হয়ে দাঁড়ায়। তারপর আসেন নিজে নিজে পরীক্ষা। এখন নিজে নিজে কীভাবে পরীক্ষা করবেন? একটা মেয়ের পিরিয়ডের 5ম বা 7ম দিনে আমরা বলে থাকি যে আপনি নিজে নিজে নিজের ব্রেস্টে একটু পরীক্ষা করে দেখেন, আলতো করে ব্রেস্টে হাত দিয়ে দেখেন, বগলের নিচে দেখেন যে আপনার কোনো চাপ অনুভব করছেন কিনা, কোনো প্রবলেম ফিল করছেন কিনা। তাহলে অবশ্যই সুনির্দিষ্ট নিয়মে আসেন। এবার আপনি নিজে করেন, ডক্টরের কাছে যান, নিজে যদি না বুঝতে পারেন বা ডক্টর আপনাকে শিখিয়ে দেবে, আপনি প্রতি মাসে বা কিছুদিন পর পর কীভাবে আপনি পরীক্ষা করবেন যে আপনি ব্রেস্ট ক্যান্সারের দিকে যাচ্ছেন কিনা, বা আপনার ব্রেস্টে কোনো প্রবলেম আছে কিনা। আপনি আলতো করে ব্রেস্টে দেখেন, ব্রেস্টের চারিদিকে কোনো চাক আছে কিনা, বগলের নিচে কোনো চাক হচ্ছে কিনা আপনার, বা ব্রেস্টের কোনো কালার পরিবর্তন হচ্ছে কিনা, স্কিনের কোনো পরিবর্তন আছে কিনা, দুটা ব্রেস্টের মাঝে সাইজের মানে দুটা ব্রেস্টের সাইজের কোনো পরিবর্তন হচ্ছে কিনা, এবং ব্রেস্টের বোটাটা খুব বেশি ভিতরের দিকে ঢুকে যাচ্ছে কিনা, বা আপনার ব্রেস্টের নিপিল দিয়ে কোনো অস্বাভাবিক রস বের হচ্ছে কিনা। এই ধরনের প্রবলেমগুলো আপনি সুনির্দিষ্ট নিয়মে পরীক্ষা করলেই দেখা যাবেন আপনি প্রাথমিক পর্যায়ে প্রবলেমটা আইডেন্টিফিকেশন করা হয়ে যাচ্ছে।
এখন এই সমস্যা মানে কি ক্যান্সার? না, ব্রেস্টের যে কোনো সমস্যা মানেই তো ক্যান্সার না। সো আপনার ভয় পাওয়ার কিছু নাই। ব্রেস্টের যে কোনো সমস্যা হলে আপনি ডাক্তারের শরণাপন্ন হন। নিজে যদি না বুঝেন তাহলে ডাক্তার আপনাকে বুঝিয়ে দিবে যে আপনার সমস্যাটা আসলে কোথায়। সমস্যা মানেই তো আমরা ক্যান্সার বলতে পারি না। তারপরে হচ্ছে আদার্স অর্গান। এখন যদি কোনো কারোর ক্যান্সার হয়, এখন ক্যান্সারটা কি তার নির্দিষ্ট জায়গায় আছে, ব্রেস্টেই আছে, না আদার্স অর্গানে ছড়িয়ে গেছে? সো সেটাকে আইডেন্টিফিকেশন করতে হবে। আইডেন্টিফিকেশনের জন্য আপনাকে কিছু টেস্ট করতে হয়, যেমন সিটি স্ক্যান, এমআরআই বা স্ক্যানিং, যেটা আমাদের কিউর পয়েন্ট করে থাকে খুবই স্বল্প খরচে। এই একটা মাত্র স্ক্যানিং টেস্টের মাধ্যমে আপনার বেস্ট এবং ফুল বডি কোথায় আছে, ক্যান্সারটা তো বেস্টে তো আমরা আইডেন্টিফিকেশন করলাম, এখন বেস্টেই আছে, ফার্স্ট স্টেজে আছে, না সেটা ফুল বডিতে ছড়িয়ে গেছে, এই একটা মাত্র স্ক্যানিং টেস্টের মাধ্যমেই আমরা সেটা আপনাকে আইডেন্টিফিকেশন করে আপনার চিকিৎসার পথটাকে এগিয়ে নিতে পারি সুস্থ সুন্দরভাবে। এখন চিকিৎসার ধরন আসেন, আপনি কি চিকিৎসা করবেন? আপনি কি সার্জারি করবেন, না ট্রিটমেন্ট করবেন, না হরমোন থেরাপি দিবেন, না রেডিওথেরাপি দিবেন? এখন সেটা আপনার ক্যান্সারটা কোন স্টেজে আছে সেটার উপর ডিপেন্ড করে আপনার চিকিৎসার ধরনটা কী হবে। যদি প্রাথমিক পর্যায়ে হয় তাহলে তো মেডিসিনের মাধ্যমে, ট্রিটমেন্টের মাধ্যমেই আপনি সম্পূর্ণ সুস্থ হতে পারছেন। আমেরিকান ক্যান্সার সোসাইটি কি বলছে? আমেরিকান ক্যান্সার সোসাইটি এবং আরও অন্যান্য ক্যান্সার সোসাইটি এবং ক্যান্সার বিশেষজ্ঞদের মতে আপনাকে এইটা থেকে, ব্রেস্ট ক্যান্সার থেকে বা যে কোনো রোগ থেকে সুস্থ থাকার জন্য যেটা করা প্রয়োজন সেটা হচ্ছে, আপনার যদি ওভারওয়েট থাকে, ওবিসিটি থাকে, অবশ্যই এটাকে ঝেড়ে ফেলুন। আপনার যদি মদ্যপানের অভ্যাস থাকে, আপনার যদি ধূমপানের অভ্যাস থাকে, এগুলা থেকে আপনি সরে আসুন এবং আপনার স্বাস্থ্যসম্মত খাবার অভ্যাস গড়ে তোলেন, হেলদি খাবারের অভ্যাস গড়ে তোলেন। সো আপনি ব্রেস্ট ক্যান্সারের সমস্যা থেকে কিছুটা রিলিফ পাবেন। আমি আবারও বলছি, আমি এখানেও হরমোন প্রতিস্থাপনের কথা বলছি, আমি স্নেক এনজাইম আবার হরমোন প্রতিস্থাপনের কথা বলছি। আপনি যদি হরমোন বছরের পর বছর, মিনিমাম 5 বছরের উপরে আরও করতে চান, তাহলে অবশ্যই সেকেন্ড টাইম ভাববেন, আপনি ডাক্তারের পরামর্শ নেবেন বারবার যে আপনি যে হরমোন প্রতিস্থাপনটা করছেন এটার পার্শ্ব প্রতিক্রিয়া কতটুকু, এটি কি আপনি পজিটিভে যাচ্ছেন না নেগেটিভে যাচ্ছেন এটার কারণে। তো আপনি দ্বিতীয়বার অবশ্যই ভাববেন এবং ডক্টরের পরামর্শ নেবেন হরমোন প্রতিস্থাপনের ক্ষেত্রে। নেক্সট আসি, আমরা কোন স্টেজে আছি, আমাদের ব্রেস্ট ক্যান্সারটা কোন স্টেজে আছে, ফার্স্ট স্টেজ না লাস্ট স্টেজ? এই স্টেজের উপর ডিপেন্ড করবে আপনার চিকিৎসা। আপনি যদি ফার্স্ট স্টেজে থাকেন তাহলে একটা প্রাথমিক ট্রিটমেন্টের মাধ্যমেই আপনি সুস্থ হওয়ার দিকে যাবেন। লাস্ট স্টেজ মানে তো আপনার ক্যান্সারটা আর ব্রেস্ট ক্যান্সারের মধ্যে নাই, সেটা সম্পূর্ণ বডিতে আদার্স অর্গানে ছড়িয়ে পড়েছে। সো চিকিৎসা যদি প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে তাহলে কিউরেবল সম্ভব এবং সুস্থ জীবন ফিরে পাওয়া সম্ভব। তাহলে আবারও বলছি, আপনি ব্রেস্ট ক্যান্সারকে ভয় না পেয়ে শুরুতেই ভয়কে জয় করুন এবং চিকিৎসকের পরামর্শ নিন, সুস্থ থাকুন। নেক্সট আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।